This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু করছি সন্ধ্যা সুপার প্রাইম টাইম আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছে। এই মুহূর্তে বেশ কিছু বড় খবরের দিকে আমরা নজর রাখি এই বুলেটিনে এবং শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো 9 ডিসেম্বর ভোটার লিস্টের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এই ভোটের বড় খবর। এখন প্রশ্ন হলো ওই তালিকায় তাহলে কাদের নাম থাকবে, কাদের নাম বাদ পড়বে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, এই যে খসড়া তালিকা, এখানে কাদের নাম থাকবে, কাদের নাম থাকবে না, যাদের নাম থাকবে না তাদের কি করণীয়, সমস্ত বিষয় নিয়ে একটু যদি বিশ্লেষণ করেন। দেখো, কমিশন যেটা জানিয়েছে, নির্বাচন কমিশন যেটা জানিয়েছে বা এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার সময় সিইও দপ্তর থেকে জানানো হয়েছিল যে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর গোটা এক মাস এনুমারেশন ফর্ম বিলি এবং সেগুলোকে সংগ্রহ করার কাজ হবে এবং 9 ডিসেম্বর প্রথম খসড়া তালিকা প্রকাশ করা হবে। এবং সেই সময় সিইওর বক্তব্য অনুসারে বা কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, যারা যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন তাদের নামই কিন্তু থাকবে এই প্রথম খসড়া তালিকায়। অর্থাৎ 2025-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অনুসারে বাড়ি বাড়ি বিএলওরা গিয়ে এনুমারেশন ফর্ম দিয়েছেন, সেগুলো ফিল আপ করে বিএলওদের কাছে যারা যারা দেবেন সেইটা ডিজিটাইজ করা হবে এবং সেই অনুসারে যারা ফেরত দেবেন তাদের নামই থাকবে। আর সেখানে দাঁড়িয়েই কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কাদের নাম বাদ যাবে? কাদের নাম বাদ যাওয়ার ক্ষেত্রে প্রথম আসছে যে মৃত ভোটারদের নাম বাদ যাবে। তার কারণ এই উদ্দেশ্যেই বিএলওদের প্রত্যেকটা বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়ার কথা বলা হয়েছে, যাতে বাড়িতে গিয়ে ভেরিফাই করতে পারেন বিএলওরা যে একটা পরিবারে 6 জন ভোটার তালিকায় 6 জনের নাম থাকলে সেই 6 জনই আছেন কিনা, তার মধ্যে কেউ মৃত কিনা। যে মৃত তার নামে সেই এনুমারেশন ফর্ম ইস্যু করা হবে না, অর্থাৎ স্বভাবতই তার নামটা সেই তালিকা থেকে বাদ যাবে। দ্বিতীয় কার বাদ যাবে? নিয়ম অনুসারে প্রত্যেক বাড়িতে 3 বার করে বিএলও যাওয়ার কথা, যদি সেই সংশ্লিষ্ট ভোটারকে না পাওয়া যায়, অর্থাৎ তালিকায় যার নাম রয়েছে তাকে না পাওয়া যায়। 3 বার যাওয়ার পরও যদি তাকে না পাওয়া যায়, স্বভাবতই তাকে এনুমারেশন ফর্ম না দিলে এনুমারেশন ফর্ম ফেরত দেওয়ার প্রশ্নও নেই, ফলে তার নাম বাদ যাবে। আর এই যে বাদ যাওয়ার ক্ষেত্রে দুটো শ্রেণী তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা কোনো কারণে সেই ঠিকানায় থাকেন না, অন্য ঠিকানায় থাকেন, অনেক ক্ষেত্রে তারা সেটা জানতে পেরে পাড়া প্রতিবেশীদের মাধ্যমে বিএলওদের সঙ্গে যোগাযোগ করছেন, কেউ কেউ অনলাইনেও করছেন। কিন্তু যারা অনুপ্রবেশকারী, যারা আমরা সেই ছবি বারবার দেখিয়েছি যে কলকাতা শহরের উপকণ্ঠে, কলকাতা ছাড়াও বিভিন্ন জেলাতেও প্রচুর মানুষ রয়েছেন যাদের নাম ভোটার লিস্টে রয়েছে, ভোটার কার্ড পর্যন্ত রয়েছে, কিন্তু তারা দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছেন এসআইআর আবহে, কারণ তাদের কাছে পর্যাপ্ত নথিপত্র নেই। সেই সমস্ত মানুষদের এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে না, অর্থাৎ তাদের দেওয়ার সুযোগ নেই, কারণ তারা তালাবন্ধ করে চলে গেছেন। সেই জায়গা থেকে তাদের নাম বাদ যাবে। অর্থাৎ খুব ছোট বা সংক্ষিপ্ত আকারে যদি বলা যায়, আরেকটি অংশ বাদ যাবে, সেটা হচ্ছে ডাবল এন্ট্রি। এটা মূলত বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বেশি হচ্ছে, কারণ এক জায়গায় তার মূল বাড়ি ছিল, সেখানে তার নাম ছিল, আবার বিয়ের পরে আরেকটি জায়গায় সেখানে তার নাম আবার এন্ট্রি হয়েছে। কিন্তু কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, দুটো এনুমারেশন ফর্ম যদি কেউ ফিল আপ করে একই ব্যক্তি, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে সে একটাই ফিল আপ করবে, অর্থাৎ যে দ্বিতীয় এন্ট্রি যেটা, সেটা ডিলিট হবে। অর্থাৎ সংক্ষিপ্তভাবে মৃতদের তালিকা, মৃতদের ভোটার নাম বাদ যাবে এই তালিকা থেকে। ডাবল নাম বাদ পড়বে, তাদের কি করার রয়েছে? দেখো, যে এই যে তিনটে, যেটা মৃতদের বাদ, সেখানে যদি কোনোটা ডিসপিউটেড হয়, অর্থাৎ বিএলও যদি ভুল করে ভুল তথ্য দিয়ে থাকেন বা অনিচ্ছাকৃতভাবে ভুল করেন, জীবিতকে মৃত দেখান, সেখানে সেই ব্যক্তি তার পর্যাপ্ত যে নথিপত্র নিয়ে তিনি দাবি করতে পারেন যে ভুল করে এখানে মৃতদের ডেড ভোটার লিস্টের নাম উঠেছে। কারণ 9 তারিখ যেমন একদিকে এনুমারেশন ফর্ম যারা জমা দিয়েছেন সেই তালিকা প্রকাশ হবে, সেই তালিকা খালি যে ওয়েবসাইটে প্রকাশ হবে তা নয়, সেই তালিকা প্রত্যেকটা ভোট কেন্দ্রের বাইরে, অর্থাৎ সেই বুথের বাইরে টাঙানো থাকবে। পাশাপাশি মৃত ভোটারদের তালিকাও টাঙানো থাকবে। অর্থাৎ ডিসপিউট যদি থাকে তাহলে সেটা নিয়ে সঙ্গে সঙ্গে অ্যাড্রেস করা যাবে। আর যদি কোনো কারণে কোনো বৈধ ভোটার কোনোভাবে এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে পারেননি বা অনলাইনেও করতে পারেননি এবং তার নাম বাদ গেল খসড়া তালিকা থেকে, সেক্ষেত্রেও ইআরওর কাছে বিএলওর মাধ্যমে তার যাওয়ার সুযোগ থাকবে। সেই নথি দিয়ে তিনি বলতে পারবেন যে এনুমারেশন ফর্ম দেওয়ার সময় তিনি ছিলেন না, কিন্তু তার
নথিপত্র রয়েছে এবং তিনি ভোটার লিস্টে নাম তুলতে চান, সেক্ষেত্রেও তার নাম থাকবে। বেশ, অনেক ধন্যবাদ সিজার। আমাদেরকে সমস্ত তথ্য দিচ্ছিল যে যাদের নাম রয়েছে তারা কি করবেন, যাদের নেই নাম বিশেষ করে তারা কি করবেন, সমস্ত ডিটেইলস জানাচ্ছিল। অনেক ধন্যবাদ সিজার। আর এবার আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের, ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে এবার কড়া কমিশন কিভাবে কড়া পদক্ষেপ নিচ্ছে। তারা এসআইআর এর কাজে কাদেরকে নিয়োগ করা যাবে, ডেটা এন্ট্রি নিয়ে সব জেলার ডিইও কে নোটিশ পাঠালো কমিশন। অস্থায়ী কর্মী, বাংলা সহায়তা কর্মীদের ডেটা এন্ট্রির কাজে নিয়োগ করা যাবে না, স্পষ্ট বার্তা কমিশনের। কয়েক জায়গায় এই ছবি দেখা গেছে। তাদের ডেটা এন্ট্রির কাজে নিয়োগ করলে বিডিও, ইআরও এই আলোদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি কমিশনের। ডাটা এন্ট্রি অপারেটর পাওয়া যাচ্ছে না, তো এটা তো ওনাদের আগেই বোঝা উচিত ছিল যে 2 বছরের কাজটা 2 মাসে করা সম্ভব না। এটাই তো মমতা ব্যানার্জি বলেছেন যে তুমি টাইম দিয়ে করো। 2 বছরের কাজ 2 মাস, তার মানে একটা কাজ 2 বছর করতে যত লোক লাগে 2 মাস করতে গেলে তার 20 গুণ লোক লাগে। এই বুদ্ধিটা যদি একটা সাধারণ মানুষের থাকে, এই বুদ্ধিটা নির্বাচন কমিশনারদের নেই। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, সঠিক সিদ্ধান্ত। তারা যে কথাটা বলেছেন, নির্বাচন কমিশন সরকারকে চিঠি দিয়েছিল, নবান্নকে চিঠি দিয়েছিল যে ডেটা এন্ট্রি অপারেটর লাগবে এবং কেন্দ্রীয়ভাবে সেটা করলে ভালো হয়, কারণ আপনারা জানেন যে এর জন্য হচ্ছে এক্সপার্ট লোক দরকার। আজকে এসআইআর এর মতো একটা কাজ হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং সেন্সিটিভ কাজ, পুরো দায় হচ্ছে বিএলওদের উপর চলে আসছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে কাউকে মনে হলো আমি ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে দিলাম। এটা এই অভিযোগটা মূলত হচ্ছে ইআরও এবং অ্যাসিস্ট্যান্ট ইআরও যারা আছেন, তার মানে পরিষ্কারভাবে বলতে গেলে বিডিও এবং এসডিও যারা আছেন তাদের বিরুদ্ধে। নিশ্চয়ই এটা সঠিক সিদ্ধান্ত, কিন্তু আমরা যেটা দাবি করছি যে অবিলম্বে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হোক এবং সেটা সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারের উদ্যোগে। এবার আইনের রক্ষকে যে ভক্ষক হয় সেরকম একটা খবর দিই আপনাদের। চুরির অপবাদ দিয়ে বাড়ির পরিচালককে বেধড়ক মারধর এবং এই সমস্তটার অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে তিনি একজন পুলিশ কর্মী। এবং শুধুমাত্র তাই নয়, পরিচালকের দিদিকে শ্লীলতাহানির মতো মারাত্মক অভিযোগ উঠেছে পুলিশ অফিসারের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বাঁকুড়ার রানীবাঁধ থানার সেকেন্ড অফিসার শুভম রায় চৌধুরীর শাস্তির দাবিতে সড়ক এলাকাবাসী। লাঠিচার্জ করে অবরোধ তুলল পুলিশ। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভ থামাতেই পুলিশ কর্মী তাদের লাঠিচার্জ, রাস্তার মধ্যে যে ছবি আপনারা এই মুহূর্তে আপনারা দেখছেন, পুলিশের বিরুদ্ধে, মানে আইনের যারা রক্ষক তাদের বিরুদ্ধেই, তার সেরকম একজন পুলিশ অফিসারের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে, গুরুতর অভিযোগ। দেখুন ভোট আসছে সেটা আরো ভালো করে কি করে বুঝবেন, যখন দেখবেন বারুদের স্তূপ জমছে। হ্যাঁ, 3 সপ্তাহে মুর্শিদাবাদের 2 পুলিশ জেলায় উদ্ধার প্রায় 2000 বোমা। আজ শামশেরগঞ্জে একটি বাগান থেকে উদ্ধার হয়েছে জার ভর্তি তাজা বোমা। ছবি দেখছেন আপনারা। বোমা সংক্রান্ত তথ্য জানাতে এ মাসেই মুর্শিদাবাদ পুলিশ জেলা একটি টোল ফ্রি নাম্বার চালু করে বোমা সংক্রান্ত তথ্য জানানোর আবেদন করে। এরপরই খোঁজ মেলে পর বোমার স্তূপে। ভোটমুখী বাংলায় দিকে দিকে বোমা বারুদ। আরো একবার প্রশ্নে প্রশাসনের নজরদারি। ছবিগুলো দেখছেন আপনারা। ভোটমুখী বাংলায় দুষ্কৃতির দাপট বাড়ছে এবং অস্ত্র মজুদ হচ্ছে, মানে বোমা মজুদ হচ্ছে। ভোট আসলেই যেন এই ছবিটাই বারবার করে ফিরে ফিরে আসে এবং সেই ছবি আরো একবার মুর্শিদাবাদে যে ছবি দেখছেন, বালতি বালতি ভর্তি বোমা। প্রশ্নের মুখে পুলিশের নজরদারি, কারণ এত বোমা কিভাবে মজুত করা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে। মুর্শিদাবাদে 3 সপ্তাহে বিপুল বোমা উদ্ধার। এবার নবদ্বীপের দিকে নজর রাখতে হচ্ছে। নবদ্বীপে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে এক যুবককে এবং তার কাছ থেকে দেশি পিস্তল পাওয়া গেছে, গুলি উদ্ধার হয়েছে এমনটাই জানা যাচ্ছে। ধৃতের নাম রাজা চক্রবর্তী। গতকাল রাতে প্রাচীন মায়াপুর থেকেই গ্রেফতার হয় সেই ব্যক্তি। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, নবদ্বীপে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক, উদ্ধার দেশি পিস্তল ও গুলি। ধৃতের নাম রাজা চক্রবর্তী, গতকাল রাতে প্রাচীন মায়াপুর থেকে গ্রেফতার। ওকে সার্চ করা হয় এবং ওর কাছ থেকে তখন দেখা যায় যে 1 কান্ট্রিমেড পাইপ গান আমরা রিকভারি করি এবং 1 রাউন্ড লাইভ অ্যামুনিশন ওর কাছ থেকে রিকভার করা হয়। এবং ওর যে মোটিভ ছিল কোনো কিছু অ্যাক্টিভিটি করা, সেটা প্রারম্ভিক ইয়েতে বোঝাই যাচ্ছে কোনো ক্রাইম করার, এবং ওর পরিপ্রেক্ষিতে ওর কাছে কোনো প্রপার কাগজও ছিল না। সাবসিকুয়েন্টলি আমরা সিজিআর লিস্ট দিই এবং অ্যারেস্ট করে মহামান্য আদালতে পাঠানো হয়েছে।